আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিব ভুঁইয়া। তো আজকে হচ্ছে আমরা কথা বলবো লাং ফাংশন টেস্ট নিয়ে। তাহলে লাং ফাংশন টেস্ট কী কী আছে আমরা একটু জেনে নিই। এটা হচ্ছে লাং ভলিউম, তারপর হচ্ছে লাং ক্যাপাসিটিস, তারপরে পিক এক্সপ্লোরেটিভ ফ্লো রেট, তারপর হচ্ছে এফবিসি মানে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, তারপর হচ্ছে এফইবি1 পার্সেন্টেজ, যেটা হচ্ছে ফোর্স এক্সপ্লোরেটিভ ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। তারপর হচ্ছে এফবিসি এবং এফইবি1 রেশিও, হচ্ছে আর্টেরিয়াল ব্লাডনেস অ্যানালাইসিস। তাহলে আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে লাং ভলিউম। তাহলে লাং ভলিউম কী কী আছে আমরা যদি জানার চেষ্টা করি, যে লাং ভলিউমের ভিতরে হচ্ছে আমরা জানবো একটা হচ্ছে টাইডাল ভলিউম, তারপর হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রেসিডুয়াল ভলিউম। তাহলে আমরা এগুলো পড়ার আগে আমরা একটু যদি ছবিতে বা ডায়াগ্রামের মাধ্যমে বুঝাসি তাহলে আমাদের জন্য জিনিসটা ইজি হবে। তো দেখেন, প্রথমে যদি আমরা একটু বুঝে নিই, যেটা হচ্ছে টাইডাল ভলিউম। তাহলে টাইডাল ভলিউম কি? যেই ভলিউমটা আমরা প্রতিবার ইন্সপিরেশন এবং এক্সপিরেশন অর্থাৎ প্রশ্বাস নেওয়ার সময় এবং নিঃশ্বাস ছাড়ার সময় যে পরিমাণ এয়ার আমরা ছেড়ে দেই এবং গ্রহণ করি সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। তাহলে টাইডাল ভলিউমটা হচ্ছে কত? 500 ml। তাহলে এটা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমটা আমরা এভাবে ওয়েভের প্যাটার্নে আমরা লিখি, কারণ কি এটা হচ্ছে প্রতি প্রতি ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে কি হচ্ছে এয়ার ইন্সপায়ার হচ্ছে এবং এক্সপায়ার হচ্ছে। তাহলে এটা কত? 500 ml। তাহলে হচ্ছে আমাদের 500 ml। তাহলে এই ইন্সপিরেটরি টাইডাল ভলিউমের ইম্পর্টেন্সটা কি? টাইডাল ভলিউমের ইম্পর্টেন্স হচ্ছে এই প্রতিবার টাইডাল ভলিউমের সময় যে পরিমাণ অক্সিজেন আমাদের বডিতে আসতেছে, সেই অক্সিজেনটা হচ্ছে আমাদের বডির নর্মাল বা রেস্টিং অবস্থায় যেই অক্সিজেন ডিমান্ড, সেই ডিমান্ডটা কী করে সে ফুলফিল করে। তাহলে টাইডাল ভলিউম কোনটা? যেটা আমাদের প্রতিবার ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের সময় এয়ার ইন্সপায়ার করি এবং এক্সপায়ার করি, এটা কত? 500 ml। এটার ইম্পর্টেন্স কি? যে আমাদের বডির রেস্টিং অবস্থায় আমাদের বডির যে অক্সিজেন ডিমান্ড সেটা কী করে সে মেনটেন করে। তারপর হচ্ছে এই টাইডাল ভলিউম 500 ml। এছাড়াও আমরা ফোর্সফুলি, আমরা জানি ইন্সপিরেশন দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল ইন্সপিরেশন, একটা হচ্ছে ফোর্সফুলি ইন্সপিরেশন। অর্থাৎ আমরা যদি চেষ্টা করি যে ফোর্সফুলি আরও যতটুক এয়ার আমরা হচ্ছে ইন্সপায়ার করতে পারি সেটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ এই টাইডাল ভলিউমের ইন্সপিরেশন মানে 500 ml দ্বারা এখান থেকে 500 ml নেওয়ার পরে দেন আমরা আরও ফোর্সফুলি যতটুকু এয়ার আমরা ইনহেল করতে পারি সেটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা IRB। তাহলে এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে আমাদের প্রায় 3000 ml বা 3 লিটার। ওকে, তারপর হচ্ছে এই যে আমরা যে প্রতিবার শ্বাস ত্যাগ করতেছি কত? এই যে 500 বললাম, যেটা হচ্ছে টাইডাল ভলিউম। এছাড়াও আমরা ফোর্সফুলি চেষ্টা করলে আরও যতটুকু এয়ার এক্সপায়ার করতে পারি সেটাকে বলা হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ এই টাইডাল ভলিউমের সময় যতটুকু আমরা এয়ার এক্সপায়ার করি দেন সেখান থেকে আরও ফোর্সফুলি চেষ্টা করলে, অর্থাৎ ফোর্সফুল এক্সপিরেশনের মাধ্যমে চেষ্টা করলে যে পরিমাণ এয়ার আমরা এক্সপায়ার করতে পারি বা বের করে দিতে পারি সেটাকে বলা হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা কত? এটা হচ্ছে 1100 ml। 1100 ml। দেন হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমটা কি? যেটা হচ্ছে আমাদের লাংস থেকে কখনোই বের হবে না। অর্থাৎ আপনি ফোর্সফুলি যে নর্মালি কী করলেন, নর্মালি হচ্ছে টাইডাল ভলিউমের মধ্যে আমরা 500 ml বের করলেন, দেন আরও ফোর্সফুলি চেষ্টা করে আরও 1100 ml বের করলেন, তারপরও লাংসে যতটুকু এয়ার থেকে যায় সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। তাহলে আমাদের রেসিডুয়াল ভলিউমটা কত? রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে এই যে 1200 ml। এটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কত? 1200 ml। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, টাইডাল ভলিউম হচ্ছে প্রতি নিঃশ্বাস এবং প্রশ্বাসের সময় যে পরিমাণ এয়ার ঢুকতেছে এবং বের হইতেছে সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। এটা হচ্ছে টাইডাল ভলিউম। কত ml? 500 ml। দেন 500 ml এয়ার ইন্সপায়ার করার পরে ফোর্সফুল ইন্সপিরেশন বা ফোর্সফুলি চেষ্টা করলে আমরা যতটুকু আরও এয়ার নিতে পারি সেটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আবার এই 500 ml নর্মালি ছাড়ার পরে আমরা চেষ্টা করলে আরও যতটুকু এয়ার ফোর্সফুলি বের করে দিতে পারি সেটাকে বলা হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা হচ্ছে 1100 ml।
আর ফোর্সফুলি চেষ্টা করার পরও যতটুকু এয়ার লাংসের ভিতরে থেকে যায় সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। অর্থাৎ আমরা যদি একটা সহজভাবে বলার চেষ্টা করি যে আপনি যদি নর্মালি শ্বাস ত্যাগ করেন তাহলে আমাদের লাংসে কিন্তু এতটুকু এয়ার থেকে যাচ্ছে। যদি আপনি ফোর্সফুলি চেষ্টা না করেন তাহলে কিন্তু এই 1100 ml এবং 1200 ml টোটাল এই 2300 ml এয়ার লাংসে থেকে যাচ্ছে। বুঝতে পারছেন? ওকে, এবার আসেন ক্যাপাসিটিস। তাহলে আমরা একটু দেখে আসি যে আমাদের লাং ক্যাপাসিটিসগুলো কী কী আছে। লাং ক্যাপাসিটিতে আছে হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি। এখানে বলি বলছে এটা হবে ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে এবার আসেন কোনটা কি আমরা একটু দেখে নিই। তাহলে ক্যাপাসিটিস মানে হচ্ছে কালেকশন অফ ভলিউম, অর্থাৎ একাধিক ভলিউম একসাথে মিলে তৈরি করবো হচ্ছে ক্যাপাসিটিসগুলো। তাহলে দেখেন ক্যাপাসিটির প্রথম বলছিলাম কি ইন্সপিরেটরি ক্যাপাসিটি। আচ্ছা, তার আগে আপনাদের একটু জেনে নিই যে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের ইম্পর্টেন্সটা কি। এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের ইম্পর্টেন্সটা হচ্ছে আমরা যখন ওয়ার্কিং স্টেটে থাকি, অর্থাৎ এক্সারসাইজ করি বা আমরা হাঁটতেছি বা কোনো ভারী কাজ করতেছি, তখন কিন্তু আমাদের বডিতে অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়। তাহলে ওই ওয়ার্কিং অবস্থায় এক্সেস অক্সিজেনের ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য যে অক্সিজেন দরকার সেই অক্সিজেনটা কোথা থেকে পাই আমরা? এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম থেকে। দেন এই ওয়ার্কিং স্টেটে যে এক্সেস বা এক্সট্রা যে অক্সিজেন আসে সেই অক্সিজেন থেকে কী তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে এই এক্সট্রা কার্বন ডাইঅক্সাইডগুলো কী করতে হবে? বের করে দিতে হবে। তাহলে ওই এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড বের করার জন্য যেই এক্সপিরেশন, যেটা আমরা বলি ফোর্সফুল এক্সপ্রেশন, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর এই রেসিডুয়াল ভলিউমের ইম্পর্টেন্সটা কি? এই রেসিডুয়াল ভলিউম ইম্পর্টেন্স হচ্ছে সে হচ্ছে আমাদের লাংসের কলাপসটাকে প্রিভেন্ট করে। অর্থাৎ এই বাতাসটা লাংসের থাকার কারণে লাংসটা কী হয়ে যায় না? কলাপস হয়ে যায় না। এবং আমরা জানি আমাদের লাংসের কী হয়? গ্যাসোয়াস এক্সচেঞ্জ হয়। এই গ্যাসোয়াস এক্সচেঞ্জটা হেল্প করে এই রেসিডুয়াল ভলিউম। তাহলে আশা করি সবাই আমাদের এই লাংস ভলিউমগুলো এবং তাদের ইম্পর্টেন্সগুলো আমরা সবাই বুঝতে পেরেছি। এবার ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটিগুলো কী বলছিলাম যে একাধিক ভলিউম মিলে কী তৈরি করবে? ক্যাপাসিটি। তাহলে এক নম্বর ছিল ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি কী আছে? ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে নর্মালি ইন্সপিরেশন করার পরেও এক্সট্রা আরও ফোর্সফুলি যতটুকু ইন্সপিরেশন আমরা নিতে পারি সেটাকে বলা হয় ইন্সপিরেটরি ক্যাপাসিটি। অর্থাৎ ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম, এটাকে বলা হয় ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি? যে আপনি নর্মালি যতটুকু ইন্সপিরেশন করতেছেন, দেন আবার ফোর্সফুলি যতটুকু ইন্সপিরেশন করতেছেন, অর্থাৎ নর্মাল এবং ফোর্সফুল ইন্সপিরেশনের কালেকশনটাকে বলা হয় ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি? টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা হচ্ছে 3500 ml। 3500 ml, 500 প্লাস 3000 ml, অর্থাৎ 3500 ml। দেন হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। ফাংশনাল রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে আপনি নর্মালি এক্সপিরেশন করার পরে লাংসে যতটুকু বাতাস থেকে যায় সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। তাহলে দেখেন আমি বলছিলাম যে এটাকে বলা হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমকে কিন্তু আমরা ফোর্সফুলি যদি এক্সপায়ার করি তাহলে বের করতে পারি, কিন্তু নর্মাল এক্সপিরেশনে কিন্তু এই এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা বের হয় না। আর লাংস থেকে এই রেসিডুয়াল ভলিউম তো কখনই বের হয় না। তাহলে নর্মাল এক্সপিরেশনের পরে আমাদের লাংসে যতটুকু এয়ার থেকে যায় সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। তাহলে ফাংশনাল রেসিডুয়াল ভলিউম কি? সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম, যেটা আমরা বলি ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, যেটা কত? 1200 প্লাস 1100, অর্থাৎ 2300 ml বা 2.3 লিটার। দেন হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। 3 নম্বর কি ছিল? ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি কি? আপনি ফোর্সফুলি ইন্সপিরেশন করলেন, তাহলে ফোর্সফুলি ইন্সপিরেশন করলেন নর্মালি আপনার লাংসে আছে 500 ml, 500 ml, আর ফোর্সফুলি যখন ইন্সপিরেশন করবেন তাহলে হচ্ছে কত হলো? হচ্ছে আমাদের 3000 ml। আর নর্মালি আপনার লাংসে কতটুকু রয়ে গেল? 2300 ml, অর্থাৎ টোটাল কত? এই যে 4600 ml মানে 6 লিটার বা 6000 ml, এই 6000 ml থেকে আমরা চেষ্টা করলে ফোর্সফুলি যদি চেষ্টা করি কতটুকু আমরা এক্সপায়ার করতে পারি?
এটাকে এক্সপায়ার করতে পারি, টাইডাল ভলিউমটাকে এক্সপায়ার করতে পারি, দেন হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটাকে আমরা এক্সপায়ার করতে পারি। অর্থাৎ ফোর্সফুলি আপনি বাতাস নিয়ে লাংস ফুল করলেন, ফুল ফুল করার পরে আপনি যতটুকু ফোর্সফুলি যতটুকু আপনি বের করে দিতে পারবেন সেটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। অর্থাৎ আপনার লাংস ফোর্সফুলি ইন্সপিরেশন করে ফুল করলেন, দেন আপনি ফোর্সফুলি চেষ্টা করে যতটুকু বের করে দিতে পারেন এয়ার, সেটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি কী হইল? ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইটাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটাকে আমরা বলি ভাইটাল ক্যাপাসিটি। তাহলে এটা কত আসতেছে? 4600 ml। ওকে, তারপর হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে আমরা যদি বলি যে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে এতটুকু, ভাইটাল ক্যাপাসিটি কত? এতটুকু। তাহলে কত? 4600 ml। দেন হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি বলতে কি? এই যে সবগুলা ভলিউমকে একসাথে বলা হয় টোটাল লাং ক্যাপাসিটি। অর্থাৎ আপনি ফোর্সফুল ইন্সপিরেশন করার পরে আপনার লাংসে যতটুকু এয়ার থেকে যায় সেটাকে বলা হয় টোটাল লাং ক্যাপাসিটি। এটা হচ্ছে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি কত? এটা প্রায় 5800 ml বা 6 লিটার বা 6000 ml, আমরা যেটাই বলেন। তাহলে আশা করি আপনারা সবাই লাংস ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিসগুলো বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি এবার একটু দেখি, আচ্ছা আরেকটা জিনিস আপনাদের এখানে মনে রাখতে হবে যে এই যে আমাদের যে লাং ক্যাপাসিটিস এবং ভলিউমগুলো, এগুলো আমরা মেজারমেন্ট করি কিসের মাধ্যমে? স্পাইরোমিটারের মাধ্যমে। কিন্তু তিনটা জিনিস আমরা স্পাইরোমিটারের মাধ্যমে কী করতে পারি না? মেজারমেন্ট করতে পারি না। কারণ স্পাইরোমিটার কিন্তু আপনার ফিজিওলজি ল্যাবে দেখে থাকবেন যে এগুলোকে আমরা হচ্ছে মুখে ফু দিয়ে আমরা হচ্ছে করি, তাই না? তো আমরা জানি যে রেসিডুয়াল ভলিউমকে কী করা যায় না? লাংস থেকে কখনোই বের করা যায় না। এই জন্য রেসিডুয়াল ভলিউম যেইগুলাতে আছে সেইগুলাতে কী করা যাবে না? স্পাইরোমিটার দিয়ে টেস্ট করা যাবে না। তাহলে এক নম্বর কি? রেসিডুয়াল ভলিউম। তারপর আমাদের টোটাল লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস, এগুলো কী থাকে? এই যে রেসিডুয়াল ভলিউমটা থাকে। এই জন্য এই জিনিসগুলোতে কী করা যাবে না? স্পাইরোমিটার দিয়ে আমরা টেস্ট করতে পারি না। তাহলে মনে রাখবেন সহজ কথায়, সবগুলো আমরা করি স্পাইরোমিটার দিয়ে অ্যাকসেপ্ট কি? রেসিডুয়াল ভলিউম, এবং যেইগুলোতে রেসিডুয়াল ভলিউম থাকবে অর্থাৎ রেসিডুয়াল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি, এগুলো আমরা কী করতে পারি না? এগুলো হচ্ছে আমরা স্পাইরোমিটার দিয়ে টেস্ট করতে পারি না। এগুলো আমরা করি হিলিয়াম ডাইলেশন মেথডের মাধ্যমে। তাহলে যদি আমরা দেখি লাং ভলিউম কী কী আছে, তাহলে বলছিলাম টাইটাল ভলিউম নাকি দ্য ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড অফ ইচ নর্মাল ব্রেথ। প্রতি নর্মাল ব্রেথে আমরা যে পরিমাণ বাতাস ইন্সপায়ার বা এক্সপায়ার করি সেটাকে বলা হয় টাইটাল ভলিউম। এটা ইম্পর্টেন্স কি? ইট প্রোভাইড নর্মাল সেলুলার অক্সিজেন ডিমান্ড অ্যাট রেস্টিং স্টেজ। এটা কত? 500 ml। তাহলে এটা কী করে? রেস্টিং স্টেজে আমাদের যে অক্সিজেন ডিমান্ড সেটা কী করে? সে প্রোভাইড করে। তারপর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা কি? এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ফোর্সফুলি ইন্সপায়ার অ্যাবভ দ্য নর্মাল টাইডাল ভলিউম। অর্থাৎ টাইডাল ভলিউম নেওয়ার পরেও আপনি ফোর্সফুলি যতটুকু বাতাস নিতেছেন সেটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা কত? প্রায় 3000 বা 3300 ml বা 3000 ml, আপনারা এটা মনে রাখবেন। এটা ইম্পর্টেন্স কি? ই হেল্প ইন ওয়ার্কিং পিরিয়ড। আমাদের ওয়ার্কিং পিরিয়ডে যে আমাদের যে এক্সট্রা অক্সিজেন ডিমান্ডটা সেটা কী করে? ফুলফিল করে কি? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তারপর হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কি? এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড ফোর্সফুলি আফটার নর্মাল টাইডাল ভলিউম। নর্মাল টাইডাল ভলিউম ছাড়ার পরও আমরা ফোর্সফুলি চেষ্টা করে যতটুকু এয়ার আমরা এক্সপায়ার করতে পারি সেটা করলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা কত? 1100 ml। এর ইম্পোর্টেন্স কি? হচ্ছে হেল্পিং ওয়ার্কিং পিরিয়ড। এই এক্সট্রা অক্সিজেনগুলো আসার পরে যে কার্বন মনোক্সাইডগুলো তৈরি হবে সেই কার্বন মনোক্সাইডগুলো কী করবে? এই এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের মাধ্যমে এক্সপায়ার করে দিবে। তারপর হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কি? দ্য ভলিউম অফ এয়ার দ্যাট রিমেন ইন দ্য লাংস আফটার ফোর্সফুল এক্সপিরেশন। অর্থাৎ ফোর্সফুলি আপনি এয়ারটা এক্সপায়ার করার পরেও যতটুকু এয়ার লাংসে থেকে যায় সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। এটা কত? 1200 ml। এবং এটার ইম্পর্টেন্স কি? ইট প্রিভেন্ট লাং কোলাপস অ্যান্ড হেল্পস ইন গ্যাস এক্সচেঞ্জ। ওকে, তাহলে আমরা উপরে এগুলো বলে আসি, তারপরে এখন আবার বলতেছি। তারপর হচ্ছে লাং ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটিগুলো বলছিলাম কি? এটা হচ্ছে একাধিক লাং ভলিউম মিলে তৈরি হবে লাং ক্যাপাসিটি। তাহলে লাং ক্যাপাসিটি একটা মানে কি? ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি আছে? ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড আফটার নর্মাল এক্সপিরেশন। নর্মাল এক্সপিরেশন পরে আপনি যে ফোর্সফুলি যতটুকু এয়ার নিতে পারতেছেন সেটা হলো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি? টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে 3800 ml বা 3500 ml আপনারা সব জানেন। তারপর হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। ফাংশনাল রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে ক্যাপাসিটিটা হচ্ছে অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট রিমেন ইন দ্য লাংস অ্যাট দ্য এন্ড অফ
নর্মাল এক্সপিরেশন। অর্থাৎ এটা হচ্ছে আপনি মানে নর্মালি এয়ার ছাড়ার পরে লাংসে যত থেকে যায়, অর্থাৎ ওই যে রেসিডুয়াল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা হচ্ছে আমরা নর্মালি কিন্তু এক্সপায়ার করতে পারি না। তাহলে ওই যতটুকু এয়ার থেকে যায় সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম, তাহলে 23 ml হচ্ছে আমাদের নর্মাল ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি বললাম যে আপনি ফোর্সফুলি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ফোর্সফুলি এক্সপায়ার আফটার এ ম্যাক্সিমাম ইন্সপিরেশন। আপনি ম্যাক্সিমাম সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু এয়ার ঢুকাইতে পারলেন, দেন সেখান থেকে যতটুকু ব্যয় করতে পারেন সেটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল কি টোটাল ভলিউম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তাহলে 46 হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তারপর হচ্ছে টোটাল লাং ভলিউম। টোটাল লাং ভলিউমটা কি? অ্যামাউন্ট অফ এয়ার ইন দ্য লাংস আফটার ম্যাক্সিমাম ইন্সপিরেশন। তাহলে যে পরিমাণ এয়ার আপনার লাংসে থেকে যায় আফটার ম্যাক্সিমাম ইন্সপিরেশন, মানে ফোর্সফুলি বা সর্বোচ্চ এয়ার ইন্সপিরেশন করার পরে আপনার লাংসে যতটুকু এয়ার ফুলফিল হয় বা জমা হয় সেটাকে বলা হয় টোটাল লাং ভলিউম। তাহলে টোটাল লাং ভলিউম কত আছে? টাইটাল ভলিউম, ইন্সপিরেটরি ভলিউম, এক্সপিরেটরি ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম, টোটাল 5800 ml বা 6 লিটারের মতন আমরা বলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের লাংস ভলিউম এবং ক্যাপাসিটি। তারপর আসছি, আমাদের বলছিলাম লাং ফাংশনটা তার কী কী আছে? FEV1, তারপরে FBC, তারপর FEV1 FBC রেশিও। এগুলো আমরা কেন ইউজ করি? এগুলো হচ্ছে আমরা ইউজ করি যে আমাদের লাংসের যে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ এগুলোকে ডায়াগনোসিস করতে আমরা ইউজ করি। তাহলে FEV1 জিনিসটা কি? FEV1টা হচ্ছে ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। অর্থাৎ আপনি আপনার লাংসে যতটুকু এয়ার থাকে, আমরা বলছি যে আমরা শুধুমাত্র রেসিডুয়াল ভলিউম ছাড়া আমরা কী করতে পারি? বাকি এয়ারটা আমরা লাংস থেকে এক্সপায়ার করতে পারি। এখন ধরেন আমার পুরো এয়ারটাকে এক্সপায়ার করতে 3 সেকেন্ড সময় লাগলো। এখন প্রথম সেকেন্ড আমরা যতটুকু এয়ার বের করতে পারি সেটাকে বলা হয় FEV1 বা ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। তাহলে এটা কি? দ্য ভলিউম অফ এয়ার দ্যাট এক্সপায়ার্ড ইন দ্য ফার্স্ট সেকেন্ড অফ এ ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। অর্থাৎ আপনার লাংসে যতটুকু ক্যাপাসিটি আছে তার মধ্যে ফার্স্ট সেকেন্ডে আপনি যতটুকু এক্সপায়ার করতেছেন সেটাকে বলা হয় ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। মোস্ট কমন আমরা এটা কেন ইউজ করি? স্ক্রিনিং টেস্ট ফর এয়ার ডিজিজ। এই যে আপনার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বা রেস্ট্রিক্ট লাং ডিজিজ আছে কিনা সেটার স্ক্রিনিং টেস্ট হিসেবে আমরা কী করি? এটা ইউজ করতে পারি। কিন্তু আমরা বলতে কিন্তু পারি না যে কোন ডিজিজ। আমরা বলতে পারি যে এই ডিজিজগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ ডিজিজ নাকি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। তাহলে আমরা যদি কীভাবে আলাদা করি এটা একটু দেখার চেষ্টা করি। তো দেখেন, এটা হচ্ছে আমাদের নর্মাল লাংস, এটা হচ্ছে আমাদের নর্মাল লাংস। তো ধরলাম আমাদের নর্মাল লাংসের ফুল ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার, আমরা পরে আসছি 46 ml বা আমরা বলি 5 লিটার। তাহলে FBC কত? 5 লিটার আমরা ধরে নিলাম, এটা হচ্ছে নর্মাল। এখন এই 5 লিটার থেকে 5 লিটার এয়ারকে আমরা বাইর করে ধরলাম 3 সেকেন্ডে, আর ধরলাম প্রথম সেকেন্ডে বা ফার্স্ট সেকেন্ডে বের হয় 4 লিটার। তাহলে এই FEV1 হচ্ছে 4 লিটার। FEV1 কত? 4 লিটার। তাহলে আমাদের লাংসের এয়ার আছে কতটুকু? 5 লিটার, যেটা বের হতে লাগে 3 সেকেন্ড এক্সপায়ার করতে, কিন্তু ফার্স্ট সেকেন্ডে বের হচ্ছে কত? 4 লিটার। তাহলে এটা হচ্ছে নর্মাল। তাহলে আমি যদি এটার সাপেক্ষে এটা রেশিও করি তাহলে আমার কত আসতেছে? রেশিও আসতেছে আমরা যদি 4কে 5 দ্বারা হচ্ছে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে মোটামুটি 80%। কত পার্সেন্ট? 80%। আর FEV1 কত? 4 লিটার বের হয়, এখানে 4 লিটার বের হচ্ছে, তাহলে কত? 100%। তাহলে FEV1 হচ্ছে 100% বা 4 লিটার, আর FEV1 এবং FBC হচ্ছে 80%। ওকে, তাহলে এটা হচ্ছে নর্মাল লাংসের জন্য। এবার আসেন অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এই অবস্ট্রাকটিভ লাং ডিজিজে অ্যাকচুয়ালি ঘটনা কী ঘটে? এই অবস্ট্রাকটিভ লাং ডিজিজে লাংসের আয়তন সেম থাকে, অর্থাৎ FBC 5 লিটারে থাকে, কিন্তু এখানে অবস্ট্রাকশন হয়ে কী হয়? এই যে এয়ারওয়েটা এটা ন্যারো হয়ে যায়। দেখেন এখানে কতটুকু মোটা ছিল, বাট এখানে কী হচ্ছে? এয়ারওয়েটা ন্যারো হয়ে গেছে। তো এয়ারওয়েটা যখন ন্যারো হয়ে যায় তাহলে আপনার কিন্তু 5 লিটার বাতাস আছে ঠিক আছে, কিন্তু সে কিন্তু ফার্স্ট সেকেন্ডে তার যতটুকু দরকার মানে 4 লিটার বের হইতো, এখানে কিন্তু 4 লিটার বের হচ্ছে না, কত বের হচ্ছে? 3 লিটার। তাহলে এখানে FBCটা আমরা বলতে পারি কি? FBCটা হচ্ছে নর্মাল, কারণ 5 লিটার আছে, কারণ লাংস আয়তন সেম।
বাট FEV1টা দেখেন বাইরে কত ছিল 4 লিটার, বেরোচ্ছে কত 3 লিটার, তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে ডিক্রিজ। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কি হচ্ছে FBC নর্মাল, মানে লাংসের যে ক্যাপাসিটিটা নর্মাল আছে, বাট FEV1 মানে সে ফার্স্ট সেকেন্ডে যতটুকু এয়ার এক্সপায়ার করতে পারতো সেটা কমে যাচ্ছে। কেন? কারণ এই যে এয়ার ওয়েটা বা ব্রঙ্কাস বা ব্রঙ্কিউলগুলো হচ্ছে ন্যারো হয়ে গেছে যে কোনো কারণে, অবস্ট্রাকশনের কারণে। এবার যদি আমি বলি দুটো রেশিও কী হবে, দেখেন FB1 কমে গেছে, তাহলে উপরটা কমে গেলে কী হবে, এটাও ডিক্রিজ। ওকে, তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আমরা কী পেলাম, FBC নর্মাল, FEV1 কমে গেছে, FEV1 এবং FBC রেশিও কমে গেছে। এবার আসেন রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। রেস্ট্রিকটিভ লাং ডিজিজ কী হয়, লাংসে ফাইব্রোসিস হয়ে লাংসটা ছোটো হয়ে যায়। তাহলে লাংস যদি ছোটো হয়ে যায়, লাংসের যে ক্যাপাসিটি সেটা কী হয়ে যাবে, ধারণ ক্ষমতা কী কমে যাবে, অর্থাৎ আগে ছিল 5 লিটার, এখন হয়ে গেছে 4 লিটার। কিন্তু দেখেন তার এয়ারওয়ে যেটা আছে সেটা কিন্তু নর্মাল, মানে এয়ারওয়েতে কোনো অবস্ট্রাকশন নাই। তাহলে আমরা বলতে পারি যে FBC কী হয়ে গেছে, ডিক্রিজ, যেহেতু এনে ফাইব্রোসিসে লাংসটা ছোটো হয়ে গেছে। কিন্তু FEV1টা দেখেন 4 লিটারের তুলনায় 3.2 লিটার বের হচ্ছে, যেখানে 5 লিটার জায়গায় 4 লিটার বের হচ্ছে, এখানে 4 লিটার জায়গায় 3.2 লিটার বের হচ্ছে, অর্থাৎ পার্সেন্টেজটা নর্মাল আছে। তাহলে FEV1 কি নর্মাল, মানে তুলনামূলকভাবে কী আছে, নর্মাল আছে। অর্থাৎ আমরা বলছিলাম যে FEV1 কি কত থাকে, যে এর তুলনায় 100% থাকে, তাই না? তো এখানে 4 লিটারের জায়গায় কত বের হচ্ছে, 3.2 লিটার বের হইতেছে, তো এটা নর্মাল। আর যখন আমরা FEV1 এবং FBC রেশিও বলবো, এটা কি থাকবে, এটাও নর্মাল, কারণ 4 লিটার আছে তার তুলনায় 3.2 লিটার, অর্থাৎ 80% কি হচ্ছে, 80% বের হইতেছে। তাহলে রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ থেকে FBC ডিক্রিজ, FEV1 নর্মাল, রেশিওটাও নর্মাল। তাহলে আশা করি আপনারা সবাই এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কী কী আছে, অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এম্পাইসিমা, এই দুইটাকে আমরা বলি COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আপনারা সবাই বড় 5th আসলে এগুলা পড়তে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিজিজ। তো হচ্ছে ব্রঙ্কেকটিসিস, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। তাহলে আমরা এই এই টেস্টটা করে আমরা বুঝতে পারি যে এই 4টার যে কোনো একটা ডিজিজ আছে, অর্থাৎ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কিনা আমরা বুঝতে পারি। এই জন্য বলা হয় স্ক্রিনিং টেস্ট। আমরা কিন্তু বলতে পারবো না এটা অ্যাজমা, আমি কিন্তু বলতে পারবো না এটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, আমরা শুধু বলতে পারবো যে এই 4টার যে কোনো একটা আছে, এই জন্য বলা হয় স্ক্রিনিং ডিজিজ। রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ আছে সিভিয়ার নিউমোনিয়া, টিউবারকুলোসিস বা আরও অনেকগুলো ডিজিজ আছে যেগুলোতে কী হয়, লাংসের রেস্ট্রিকশন হয়ে যায়, অর্থাৎ লাংসের ক্যাপাসিটিটা কমে যায়। তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি আপনাদের শর্ট হিসেবে পরীক্ষাতে অনেক আসে, সেই জন্য এটাকে আমি আলাদা একটু পরে দিচ্ছি। ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে কি, ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড ফোর্সফুলি আফটার এ ফোর্সফুল ইন্সপিরেশন। অর্থাৎ আপনি ফোর্সফুলি ইন্সপায়ার করে আপনার লাংস একদম ফুল করলেন, দেন সেখান থেকে আপনি যতটুকু বাতাস বের করতে পারতেছেন সেটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। অর্থাৎ আপনি সর্বোচ্চ 5800 ml মতো লাংস ফুল করলেন, করার পর আমরা জানি ফোর্সফুল চেষ্টা করলে শুধু রেসিডুয়াল ভলিউম অর্থাৎ 1200 ml বাদ দিয়ে বাকি 46 ml কী করতে পারি, আমরা বডি থেকে বের করে দিতে পারি, এটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। 46 ml বা উপরে আমি 5 লিটার হিসাবে সুবিধাতে বুঝে দিলাম। এখন ভাইটাল ক্যাপাসিটি ফ্যাক্টর কী কী আছে, একটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্ট। যদি এই যে লাংস আমাদের, এই লাংসে যদি এয়ারতে যদি সমস্যা থাকে, নেরো হয়ে যায় বা অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে কী হবে, এইটা বাতাস কম ঢুকবে এবং FBCটা ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এয়ারে যদি রেজিস্ট্যান্ট থাকে তাহলে কী হবে, FBCটা কমে যাবে। তারপর হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন অফ রেসপিরেটরি মাসল। অর্থাৎ আমাদের রেসপিরেটরির যে মাসলগুলোর কন্ট্রাকশনের ফোর্সটা আছে সে যদি কমে যায় তো আমাদের রেসপিরেটরি মাসলগুলো কী করবে, কন্ট্রাকশনটা ঠিকমতো করতে পারবে না, ফলে আমাদের লাংসের ভিতর থেকে এয়ার কী করতে পারবে না, বের হতে পারবে না এবং FBCটা বেড়ে যাবে, অর্থাৎ বাতাস জমা হইতে লাংসে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি কী হবে, বেড়ে যাবে। তারপর হচ্ছে ইলাস্টিক রিকল অফ দ্য লাংসে ইলাস্টিক রিকল যদি নষ্ট হয়ে যায় তাহলে FBC হ্যাম্পার হবে। তারপর হচ্ছে আদার কী আছে, এইজ, সেক্স, বয়স বাড়ার সাথে কী হবে, আমাদের লাংসের ক্যাপাসিটি কমে যাবে। ফিমেলদের হচ্ছে লাং ক্যাপাসিটি কম, মেলদের বেশি, কারণ মেলদের কী থাকে, মেলদের হচ্ছে
টেস্টোস্টেরন হরমোন বেশি থাকে। এই টেস্টোস্টেরন হরমোন কী করে মাসল মাসকে হচ্ছে বাড়ায়, এই জন্য পুরুষদের কী থাকে মাসল মাস বেশি থাকে, পেশি বেশি থাকে। আর এই আমরা যদি আমাদের রেসপিরেশনের অন্যতম একটা অর্গান হচ্ছে কি ডায়াফ্রাম, ডায়াফ্রাম কি একটা মাসল, তাহলে মাসলের স্ট্রেন্থ যদি বেশি থাকে তাহলে কী হবে রেসপিরেশন ফোর্সফুলি এবং বেশি হবে এবং তার হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বেশি হবে। আর মেয়েদের হচ্ছে থাকে ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন কী করে ফ্যাট বেশি বেশি ডিপোজিট করে আর মাসল মাস কম তৈরি করে, সেই জন্য হচ্ছে মহিলাদের ভাইটাল ক্যাপাসিটি একটু কম। তারপর হচ্ছে পোশ্চার, পোশ্চার ব্যাপারটা কি, পোশ্চার ব্যাপারটা হচ্ছে মনে রাখবেন আমাদের ভাইটাল ক্যাপাসিটি লাইং অবস্থায় কম থাকে আর স্ট্যান্ডিং অবস্থায় হাইস্ট থাকে। কারণ কি যখন একটা মানুষ শুয়ে থাকে তখন বডির ব্লাড সাপ্লাই গ্রেভিটির কারণে লাংসে চলে আসে বেশি, টোটাল সর্বোচ্চ কত 450 ml বা 400 ml ব্লাড লাংসে চলে আসে। তাহলে লাংসে যখন ব্লাড বেশি চলে আসে তখন বাতাস থাকার জায়গা কমে যায়, ফলে লাংসে কী হয় বাতাস কম আসে, এই জন্য এফবিসিটা কী হয়ে যায় কমে যায়। আর লাংসে লাইং অবস্থায় ব্লাড বেশি আসার কারণে সিস্টেমিক সার্কুলেশন কী হয়ে যায় ব্লাড কমে যায়, কারণ বেশিরভাগ বেশি ব্লাড কোথায় চলে আসছে লাংসে চলে আসে, তাহলে আমাদের নর্মাল ব্লাড ভেসেলে কী হয়ে যায় ব্লাড কমে যায়, ফলে আমাদের প্রত্যেকটা টিস্যুতে অক্সিজেন কমে যায়, যাওয়া কমে যায়। এই জন্য যখন আমরা অনেকক্ষণ শুয়ে থাকি তখন কি হয় প্রতিটা কোষে ব্লাড কমে যায়, ফলে অক্সিজেন কমে যায়, সেই জন্য অক্সিজেনকে কী করে এটিপি তৈরি করাটা কমে ফেলে, সেই জন্য কী হয়ে যায় কোষে এটিপির অভাব দেখা যায় সেলের ভিতরে, সেই জন্য কী হয় আমাদের শরীর উইক হয়ে যায়। এই জন্য দেখবেন আমরা শুয়ে থাকলে কোনো কাজ করা না সত্ত্বেও দেখবেন ঘুম থেকে ওঠার পরে বা অনেকক্ষণ শুয়ে থাকলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়। বুঝতে পারছেন? ওকে, তারপর হচ্ছে এটার ফাংশন কি, এটা ফাংশন হচ্ছে এটা হচ্ছে ইনফরমেশন দেয়, কিছু ইনফরমেশন দেয় অ্যাবাউট স্ট্যান্ড অফ দ্য রেসপিরেটরি মাসল, যে আপনার রেসপিরেটরি মাসলের স্ট্যান্ডটা কেমন সেটা হচ্ছে আমাদের একটা ইনফরমেশন দেয়। তাহলে যার ভাইটাল ক্যাপাসিটি ভালো তার রেসপিরেটরি মাসলগুলোর স্ট্যান্ড কি তত বেশি। ওকে, তারপর হচ্ছে আমরা ফিজিক্যাল ফিটনেসটা আমরা বুঝতে পারি যে তার ফিজিক্যাল ফিটনেসটা কেমন, তাহলে যার ফোর্স ভাইটাল ক্যাপাসিটি যত বেশি তার ফিজিক্যাল ফিটনেস কি তত ভালো। এবং এটার মধ্যে আমরা কী করতে পারি আমরা পালমোনারি ডিজিজ সম্পর্কে আইডিয়া নিতে পারি। ওই যে বললাম না যে রেস্ট্রিকটিভ এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, অবস্ট্রাকটিভ লাং ডিজিজে কী হয় এফবিসি নর্মাল থাকে, রেস্ট্রিকটিভ লাং ডিজিজে এফবিসি কমে যায়। তাহলে আমরা একটা এই এফবিসি করে আমরা কী করতে পারি যে তার কোনো পালমোনারি ডিজিজ আছে কিনা সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি। এবার কিছু স্পেশাল ইনফরমেশন যে আমাদের লাংসকে কলাপস হইতে হেল্প করে কে কে, একটা হচ্ছে সারফেস টেনশন, এই সারফেস টেনশনগুলো থাকার কারণে কী হয়ে যায় লাংসটা কলাপস হয়ে যায় কেন্দ্রের দিকে টান থাকার কারণে। আর হচ্ছে ইলাস্টিক রিকল অফ দ্য লাংস, লাংসের যে মাসলগুলা আমাদের লাংসের একটা ইলাস্টিক অর্গান, এই ইলাস্টিক টিস্যুগুলা রিকল হওয়ার কারণে কী হয় লাংসটা আবার কলাপস হয়ে যায়। তাহলে আমাদের লাংস কলাপস হতে হেল্প করে কে সারফেস টেনশন আর ইলাস্টিক রিকল অফ দ্য লাংস। আর লাংস কলাপটা প্রিভেন্ট করে কে, লাংস কলাপটা প্রিভেন্ট করে হচ্ছে সারফেক্টেন্ট, রেসিডুয়াল ভলিউম আর নেগেটিভ ইন্টারপ্লোরাল প্রেশার, এগুলো কী করে আমাদের লাংসটাকে কলাপস হইতে বাধা দেয়, অর্থাৎ এই জিনিসগুলো তো আমাদের লাংসটা কিনে না কলাপস হয়ে যায় না। আর একটা কোশ্চেন হচ্ছে এটা হোয়াই লাং ভলিউম ক্যাপাসিটি গ্রেটার ইন ম্যান, আমি এটা উপরে বলে আসছি, আপনারা সবাই আবার ভিডিওটা পিছনে গিয়ে দেখে আসবেন, যদি না বুঝেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল আমাদের লাংস ভলিউমস এবং ক্যাপাসিটিস নিয়ে কথাবার্তা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।